আমার আওয়াজ শুনছেন সকলকে আমি আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সংক্ষেপে একজোড়া কথা বলব। যারা আমাকে শুনছেন এই এলাকার থেকে অনেক বামপন্থী বন্ধুরা হয়তো আমাকে শুনছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের শাসনের সময়টা আমাদের ত্রিপুরায় যে 50 বছরে 34 বছর আপনারা ছিলেন। আপনাদের লড়াই সংগ্রাম, আপনারা মানুষকে মৌলিক অধিকারের নাম করে অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য দোহাই দিয়ে অনেক আন্দোলন করেছেন, কিন্তু আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে গরিব মানুষের জীবনমান উন্নয়ন হোক এরকম এক দুটা কাজ করেছেন। আমরা লঙ্কাপুরা এলাকায় দাঁড়িয়ে কথা বলছি। এই এলাকায় কৃষিজীবী মানুষের বসবাস, এই এলাকায় শ্রমজীবী মানুষের বসবাস, এই এলাকায় কৃষক যারা রয়েছে, আপনার কমিউনিস্ট বন্ধুরা যারা মাইকের মধ্যে দিয়ে আমার আওয়াজ শুনছেন, আপনারা বলুন তো দেখি কৃষক সভার নাম করে কত চাঁদা উঠিয়েছেন। প্রত্যেক বছর সপ্তম বার্ষিকী কৃষক সম্মেলন, অষ্টম বার্ষিকী কৃষক সম্মেলন, নবম বার্ষিকী কৃষক সম্মেলনের নাম করে চাঁদা উঠিয়ে গিয়েছেন, কিন্তু কৃষকরা তাদের নিজের পায়ে দাঁড়াক, কৃষকরা নিজের পায়ে দাঁড়িয়ে তারা স্বাবলম্বী হোক, সেটা নিয়ে আপনারা কোনো পরিকল্পনা গ্রহণ করেননি। আমাদের এই 6 বছরের সরকার আসার সঙ্গে আপনারা বলতে পারেন শুধু ধান কেনা। আমি ধান কেনা নয়, আমি এখানে যারা কমিউনিস্ট নেতারা আমাকে শুনছেন আপনাদেরকে বলছি, আপনারা আমার পরবর্তীতে যখন সভা হবে তখন আমি একজন মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, আপনারা সেই সভাতে বলবেন যে আপনারা কৃষকদের জন্য আপনারা 25 বছর লাগাতার ছিলেন, সেই 25 বছরে 5টা কাজ করেছেন যে কৃষকরা উন্নয়ন করো। আপনারা বলতে পারবেন না এরকম 5টা কাজ করেছেন 25 বছরে, অথচ আমরা বলতে পারবো বিগত 5 বছরে আমরা 6 বছরের মাথায় এসে দাঁড়িয়েছি, অসংখ্য অগণিত কাজ করেছি কৃষকদের জন্য। কৃষকরা তাদের নিজের পায়ে দাঁড়ায়। একদিকে কিষাণ সম্মান নিধি, আমার যারা বলেছেন অসিত বাবু, কিষাণ সম্মান নিধি প্রত্যেকটা কৃষককে যখন তার সার কিনতে হয়, যখন তার বীজ কিনতে হয়, যখন সেই নাঙল দিতে হয়, তখনই তাদেরকে 6,000 টাকা প্রত্যেক কিস্তিতে 2,000 টাকা করে বছরে 6,000 টাকা তাদেরকে কিষাণ সম্মান নিধি দেওয়া হচ্ছে। আরেকদিকে আমাদের রাজ্যের কৃষক যারা ধান ক্ষেত থেকে উঠে এসেছিল, কারণ ধান বিক্রি করার জায়গা ছিল না, এই রাজ্যে কোনো ধান কেনা বেচার কোনো ব্যবস্থা ছিল না সরকারি। এই সরকার আসার পরে সিদ্ধান্ত হয়েছে ধান কেনার। প্রত্যেক বছর 40 থেকে 50 হাজার মেট্রিক টন ধান কিনছে সরকার এবং তার টাকাও কৃষকরা পাচ্ছে। আমাদের রাজ্যে 3 লাখেরও বেশি কৃষক যাদেরকে ফসল বীমা করে দেওয়া হয়েছে, কৃষকদের কৃষি কার্ড করে দেওয়া হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে তারা ব্যাংক থেকে যেমন লোন নিতে পারে, তাদেরকে কম সুদে সেই টাকা দেওয়া হয়। এবং আরেকদিকে কৃষি সামগ্রী, কৃষি ক্ষেত করতে গেলে যে সমস্ত ইকুইপমেন্ট চাই সেগুলো কৃষকদেরকে সরকার দিচ্ছে। একদিকে যেমন ধান কিনছে, একদিকে কিষাণ সম্মান নিধি, আরেকদিকে তাদেরকে কৃষি সামগ্রী দেওয়া, আরেকদিকে তাদেরকে বীজ প্রোভাইড করা। আজ কৃষকরাও তাদের সম্মানের সঙ্গে তারা কৃষিকাজ করতে পারছে। গরিব যারা মানুষ এই এলাকায় যারা বসবাস করেন, যারা প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন, এখানে যারা আমার সামনে যারা নবাগত যারা ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন, আপনারা যারা জনপ্রতিনিধি ছিলেন, কোন একটা সময় যারা পঞ্চায়েতে কাজ করেছেন কমিউনিস্টের, আর নতুবা কমিউনিস্ট নেতারা যারা শুনছেন, আপনারা মানুষকে ঘর দিতেন। আপনাদের 25 বছরে এই রাজ্যে আপনারা ঘর দিয়েছেন। কত ঘর দিয়েছেন? প্রত্যেক 5 বছরে 2000 ঘর দিয়েছেন। এই সরকার গ্রামীণ এবং শহর মিলে 4 লাখের উপর ঘর দিয়েছে ইতিমধ্যে। এবং আপনারা যখন ঘর দিতেন, এখানে যারা বয়স্ক আছেন, আমার দাদারা, আমার অভিভাবক যারা আছেন, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই 2014 সালের আগের যে ঘর দেওয়া হতো প্রধানমন্ত্রী আবাস, সে কিভাবে দেওয়া হতো সেটা একবার ভাবুন। এই সমস্ত লঙ্কামুড়া কমিউনিটি হল বা লঙ্কামুড়া স্কুলে ডাকা হতো সবাইকে। আগের দিন মাইক দিয়ে ঘোষণা করা হতো যে প্রধানমন্ত্রী আবাস এসছে, আপনারা আসবেন, গ্রাম সভা হবে এবং গ্রাম সভাতে আপনার ঘরের সিলেকশন হবে। সেখানে আগের থেকে নেতারা সিলেকশন করে রাখতেন কাকে ঘর দেওয়া হবে,
সেখানে পঞ্চায়েতের মেম্বাররা ঘোষণা করতেন যে অমুক বাবু ঘর পাবেন, সবাই হাত তালি দিতেন। ঘর কটা এসছে, লঙ্কা পড়া হয়তো 2টা ঘর এসছে বা 3টা ঘর এসছে, সেই ঘরের সিদ্ধান্ত হতো। ওই 2-3টা ঘরের টাকাও কিন্তু ওই গরিব মানুষের কপালে জুটত না। ওই ঘর কিভাবে দেওয়া হতো, এখানে যারা পুরনো যারা লোক আছেন, যাদের বয়স 50-60 বছর, তাদের সেগুলো মনে আছে। পঞ্চায়েত অফিসে ওই সিপিএম এর নেতারা, সিপিএম এর দালালরা, পঞ্চায়েতের মেম্বার প্রধানরা, তারা সেখানে পিলার বানিয়ে চেক দিয়ে রাখতেন, সিমেন্টের পিলার। আর যারা ঘর পেতেন তাদেরকে বলা হতো ঠেলা নিয়ে আসবেন, 10টা সিমেন্টের পিলার উঠিয়ে দেওয়া হতো। ব্লকে টিন কিনে রাখতেন, বলতেন বাবুটিয়া ব্লকে আসবেন, সেখান থেকে টিন দেওয়া হবে। টিন দেওয়ার জন্য ঠেলা নিয়ে যেতেন, সেখানে 4 বালতি আর 10টা টিনের টুলি উঠিয়ে দেওয়া হতো। আপনাকে টাকা দেওয়া হতো না, ওই টাকা পঞ্চায়েত সেক্রেটারির প্রধানরা টাউনে ব্যাংকের থেকে তুলে এনে নিজেদের পকেটে করে রাখতেন। আর আপনি ঘর কোথায় থেকে করবেন? ঘর করার পর টাকা দেওয়া হয়নি, শুধু পিলার দেওয়া হয়েছে। পার্টি অফিসের দরজায় গরিব মানুষগুলো গিয়ে ওই নেতার বাড়িতে, প্রধানের বাড়িতে, এলসিডিসির নেতাদের বাড়িতে যেতেন, গিয়ে বলতেন দাদা আমি ঘর পেয়েছি, টাকা দিন, ঘর করবো কোথায় থেকে? 4 বালতি দিয়েছেন, 10টা পিলার দিয়েছেন, ঘর হবে কি করে? 4 দিন 5 দিন ঘোরার পরে 10,000 টাকা পকেট থেকে বের করে দিতেন, বলতেন ঘর করে নিও। এর জন্য যখন প্রধানমন্ত্রী আবাস একটা আবাসও করতে পারেনি তখনকার সময় কমিউনিস্টরা বলে, গরিব মানুষের টিন লাগিয়েছে তো তার বেড়া দিতে পারেনি, বেড়া দিয়েছে তো ফ্লোর হয়নি, ফ্লোর হয়েছে তো দরজা জানলা লাগাতে পারেনি, একটা ঘর মানুষ করতে পারেনি। আমরা শহর এবং গ্রাম মিলে 4 লক্ষেরও বেশি ঘর দিয়েছি, কিন্তু সেই ঘরের টাকা তার অ্যাকাউন্টে দিয়েছি। সরকার, প্রধানমন্ত্রী তার টাকা ওই গরিব মানুষ যারা, তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। আজ তারা সম্মানের সঙ্গে তার স্বপ্নের ঘর তার নিজের মতো করে পাঠানোর অধিকার পেয়েছে। যারা অর্থ যোগান দিয়ে সুন্দরভাবে তার ঘর তৈরি করেছে, আজ ওই ঘর গরিব মানুষ যারা, তারা তাদের স্বপ্ন পূরণ করেছে। এটা ভারতীয় জনতা পার্টি সরকার, এটা গরিব মানুষের সরকার, গরিব মানুষের জীবন পূর্ণ করার সরকার। আর আজ প্রধানমন্ত্রীজি আমার আগের বক্তা বলেছেন যে ভারতকে বিশ্বগুরুর রাস্তায় নিয়ে যাচ্ছেন। আমরা আমাদের এই এলাকায় গরিব মানুষ যারা, আমি কিষাণ সম্মান নিধির কথা বলেছি, আমি আপনাদেরকে ঘরের কথা বললাম। এইখানে অসংখ্য কাজে যেখানে দেখবেন শুধুমাত্র শোষণ ছিল ওই গরিব মানুষগুলোকে। আমি কদমতলা কুর্তিতে রাজনীতি করেছি, সেখানে ইলেকশনে দাঁড়িয়েছিলাম, এবার চণ্ডীপুরে দাঁড়িয়েছি। আপনাদের এই বিধানসভার 500 বিধানসভা বাবুটিয়া, সেখানে চা বাগানের শ্রমিকরা রয়েছে। এখানে একজন নেতৃত্ব রয়েছে যিনি বিধানসভায় লড়াই করেছিলেন। ওনাদের স্লোগানটা ওনাদেরকে মনে করে দিতে চাই। তারা কি বলতেন স্লোগান? তারা বলতেন লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কাদের সঙ্গে কাদের লড়াই? জিজ্ঞাসা করুন তাদেরকে। তারা বলতো অন্য বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যের লড়াই, তারা বলতো মেরুন মজদুর মানুষের লড়াই। স্বাধীনতার ৭৭ বছর এসে দাঁড়িয়েছি আমরা। তারা এই স্বাধীন ভারতের এই রাজ্যে, পূর্ণ রাজ্যের ৫০ বছরের ৩৫ বছর তারা শাসন করেছে গরিব মানুষের নাম করে। জিজ্ঞাসা করুন চা পাতা বাগানে যারা কাজ করে 100 টাকা মজুরিতে কাজ করত, এর থেকে আর গরিব তারা, তাদেরকে 1 টাকার জমি দিতে পারেনি। ওই চা পাতা বাগানের শ্রমিক যারা 100 টাকা মজুরিতে কাজ করত, ওই মানুষগুলিকে তারা বিপিএল কার্ড দিতে পারেনি। ওই চা পাতা বাগানের শ্রমিকগুলোকে একটা রেশন কার্ড করে দিতে পারেনি। অথচ যখন মালিক বাবুরা ভাষণ দিতে রাস্তা বলে, সীতারাম ইয়াচুরি, প্রকাশ করার বিন্দাকাররা যখন ভাষণ দিতেন আস্তাবল ময়দানে এসে, সেখানে লড়াই সংগ্রামের স্লোগান দিতেন, সেখানে বড় বড় গরিব মানুষের জীবন বদলানোর কথা বলতেন। অথচ ত্রিপুরা রাজ্যের এই 10,000 পরিবার ব্যবস্থা শ্রমিক যারা 100 টাকার মজুরিতে কাজ করতেন, তাদের জন্য একটা ঘরের ব্যবস্থা, তাদের জন্য ভূমি ব্যবস্থা করতে পারেননি। বুকে হাত দিয়ে বলতে পারবেন এখানে যারা শিক্ষিত জনেরা রয়েছেন, যারা কুড়ি জনেরা রয়েছেন, কয়জন চা পাতা বাগানের শ্রমিকরা শিক্ষক দেখেছেন? কয়জন চা পাতা বাগানের শ্রমিকরা মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, পুলিশ আধিকারিক হয়েছে? কারণ তারা সেখানে হতে পারেনি। কারণ তাদের ছেলেমেয়েরা যদি পড়াশোনা করে অন্যত্র কাজ করতে যায়, তাহলে ওই বাগান ছেড়ে চলে যেতে হবে। কারণ তাদের জমির মালিকানা ছিল না। ওই বাগানে তারা
কোনোদিন মালিকানা পায়নি, তার জন্য তারা বাগানের ছেড়ে অন্য কোথাও অন্য কাজে যেতে পারবে না, এই ধরনের শোষণ করেছে তাদেরকে। অথচ ভাষণ শোনানোর জন্য যখন মাঠ ভর্তি করতে হবে মানুষের দরকার, তখন ওই ট্রাক্টর পাঠিয়ে, ট্রাক পাঠিয়ে, জিপ পাঠিয়ে তাদেরকে উঠিয়ে এনে মাঠ ভর্তি করে ভাষণ শুনিয়েছে, মেহনতি মজদুর মানুষের সমানের কথা শুনিয়েছে। অথচ তাদের জীবনের উন্নয়নের জন্য কোনো কাজ করেনি। আমাদের সমাধানের সরকার, আমরা ওই 10,000 পরিবারকে আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি জমির পাট্টা দেওয়া হবে। শুধু সিদ্ধান্ত নয়, তারা যে কাজটা 35 বছর করতে পারেনি, আমরা 6 বছরে 2,000-এর বেশি পরিবারকে জমির পাট্টা দিয়েছি। আর পাতা বাগানে যারা বসবাস করে শ্রমিক, তাদের যেমন ঘর হয়েছে, তাদের যেমন শৌচালয় হয়েছে, তাদের তেমনি ছেলেমেয়েরা আজ পড়াশোনা করার জন্য বেরিয়েছে, কারণ তারা জমির মালিকানা পেয়েছে। আর জমির মালিকানার সঙ্গে সঙ্গে তাদেরকে প্রাইমারি রূপে রেশন কার্ড করে দেওয়া হয়েছে। আমি ধর্মনগর থেকে আছি, আমি কৈলাসহর থেকে আছি, ওই রাস্তাটা ধরে আগরতলা আসতে প্রায় 6 ঘন্টা সময় লাগতো। আমি আন্দোলনের সেখানে না বর্ষার সময় ধর্মনগর থেকে যারা আছে বা কৈলাসহর থেকে যারা আছে, ওই রাস্তাটা ধরে 6 ঘন্টা 7 ঘন্টা লাগতো। বর্ষার সময় মাটি ভেঙে পড়ে গেলে আপনি সেদিন আর আসতে পারবেন না। অথচ এই কমিউনিস্ট শাসনের এই লম্বা সময় থাকার পরেও তারা কোনোদিন ভাবেনি একটা বিকল্প সড়ক হোক, তার জন্য কেন্দ্রের কাছে দাবি জানাবে, সেগুলো পরিকল্পনা ছিল না। আজ ভারতীয় জনতা পার্টির 6 বছরের সরকারে আমি কৈলাসহর থেকে 2.5 ঘন্টায় চলে আসি, কারণ অল্টারনেটিভ ন্যাশনাল হাইওয়ে হয়েছে। যে রাস্তাটা ছিল আগে 7 ঘন্টার, ওই রাস্তাটা হয়েছে 2.5 ঘন্টার। শুধু ওই ধর্মনগর কৈলাসহর আগরতলা নয়, আর জোড়াইবাড়ি বিশ্বমুখ, জোড়াইবাড়ি বিলুনিয়া রাজনগর, আর গোটা রাজ্যের বিভিন্ন দিকে সড়ক উন্নয়নের একটা বন্যা বইছে। যেদিকে তাকাবেন সেদিকে দেবেন নতুন নতুন রাস্তা হচ্ছে। কমিউনিস্ট নেতারা অনেক সময় শুনি আমরা, তারা মাইকের সামনে দাঁড়িয়ে বলে নাকি রেলের সেট তাদের আন্দোলনের ফল। আমি তাদেরকে বলতে চাই যে 1964 সালে ধর্মনগর রেল এসেছিল, আর ওই 1964 সালের পর 1989 সালে কুমারঘাটে রেল আসে। মাত্র 30 কিলোমিটার রেল রাস্তা বানাতে 25 বছর সময় লেগেছে। আর ওই রেল নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2019 সালে যখন আমরা দেখি সাবরুম পর্যন্ত রেল পৌঁছে যায়, 2014 থেকে 2019 5 বছরে আগরতলা থেকে সাবরুম নতুন রাস্তা 100 কিলোমিটারও বেশি, সাবরুম থেকে বদরপুর পর্যন্ত ব্রডগেজ হয়ে যায়। আজ আমাদের রাজ্যের মানুষ বহিরাজ্যে যখন দিল্লি মুম্বাই যায়, আগরতলা স্টেশনে উঠে যেতে পারে। অথচ একটা সময় আমাদের রাজ্যের ছেলেমেয়েরা পড়াশোনার জন্য, চিকিৎসার জন্য, ভ্রমণের জন্য যাওয়ার জন্য বাসে করে 24 ঘন্টা বাস সফর করে গুয়াহাটিতে গিয়ে ট্রেনে উঠতে হয়েছে। আজ গুয়াহাটিতে গিয়ে ট্রেনে উঠতে হয় না, আজ আগরতলা স্টেশন থেকে উঠা যায়। এটা ভারতীয় জনতা পার্টির সরকার। আজ আমাদের রাজ্যের চিকিৎসার ব্যবস্থা আমরা দেখেছি কমিউনিস্ট শাসনের সময় স্বাস্থ্যের কথা বলতেন, তারা অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য স্লোগান দিতেন। অথচ একটা মানুষকে স্বাস্থ্য বীমা করে দিতে পারেনি। মানুষের যখন কোনো কঠিন রোগ হয়েছে, বাড়ি ঘর বিক্রি করে জীবনের সমস্ত জমা পুঁজি খরচা করে ওই ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই গিয়ে চিকিৎসা করাতে হয়েছে। আমাদের সরকার আসার পর যেমন নরেন্দ্র মোদীজি আমাদেরকে আয়ুষ্মান ভারতের কার্ড করে দিয়েছে, এই রাজ্যের জনসংখ্যার অর্ধেক মানুষ আয়ুষ্মান কার্ড পেয়েছে। বাকি অর্ধেক মানুষের চিকিৎসার পরিষেবার ব্যবস্থা ছিল না, নিজেদের পয়সা থেকে চিকিৎসা করাতে হতো। মাননীয় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে আজ 100% মানুষ চিকিৎসার সুবিধা পাবেন, তার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সে টিম চালু হয়েছে। আজ ত্রিপুরা রাজ্যের চিফ সেক্রেটারি থেকে পঞ্চায়েত সেক্রেটারি, মুখ্যমন্ত্রীর থেকে পঞ্চায়েত সদস্য, আরেকজন বড় ব্যবসায়ী থেকে গরিব মানুষ সবাই চিকিৎসার সুবিধা পাবেন 5 লক্ষ টাকার। এটা ভারতীয় জনতা পার্টির সরকার। একদিকে যেমন প্রধানমন্ত্রী আবাস, আরেকদিকে মানুষকে স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য বীমা কার্ড, আরেকদিকে কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি, অর্থাৎ মানুষ যেন স্বাভিমানের সঙ্গে আত্মসম্মানের সঙ্গে বাঁচতে পারে, সেটা ভারতীয় জনতা পার্টির সরকার। আজ মায়েরা, অসংখ্য মায়েরা বসে আছেন, এখানে দিদিরা বসে আছেন। এই রাজ্যে আমরা মায়েরা দেখতাম
বন্ধন থেকে টাকা লোন নিয়ে সুদ দিয়ে মানুষকে গরিব স্বামীকে 4 মাসের জন্য বা অন্য কাজের জন্য দিতে হতো। মানুষের জায়গা সম্পত্তি বন্ধক দিয়ে, সোনা গয়না বন্ধক দিয়ে করতে হতো। কমিউনিস্টের আমলে এই রাজ্যে 4,500 ছাত্রের গ্রুপ ছিল মায়েদেরকে স্বনির্ভর করার জন্য। তাদেরকে লোন দিয়েছে 20 কোটি টাকা। অথচ এই গভর্নমেন্ট আসার পর 6 বছরে আমরা 1,000 কোটি টাকারও বেশি মায়েদেরকে লোন দেওয়া হয়েছে। আর 5 লক্ষেরও বেশি মায়েরা যারা এই স্বাবলম্বী গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন, আর মায়েরা নিজেদের পায়ে দাঁড়াচ্ছেন। 80,000-এরও বেশি মায়েরা লাখপতি দিদি হয়েছেন, অর্থাৎ তারা 1 লক্ষ টাকারও বেশি রোজগার করছেন বছরে। এই ধরনের 80,000 মহিলা আমাদের রাজ্যে হয়েছে। আর এটা সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টির পরিকল্পনার কারণে। আর ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা স্তরে মানুষের জীবন উন্নয়ন আর যুব যারা রয়েছে তাদেরকে স্বনির্ভর করার জন্য অনেকগুলো স্কিম নিয়ে আসা হয়েছে, যে তারাও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। একটা সময় আমরা দেখতাম আমাদের রাজ্যে কমিউনিস্টের নেতারা ওই খালি মানুষকে মিছিলে হাঁটিয়ে ওই মানুষগুলোকে যুবদেরকে জীবন যৌবন ধ্বংস করে দিয়েছে। আর তার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে সভা করছি, উনাকে জিজ্ঞাসা করুন, উনিও মাস্টারি চাকরিটা পেয়েছে ভারতীয় জনতা পার্টির আমলে। ভারতীয় জনতা পার্টির আমলে অসংখ্য কমিউনিস্ট করে, কংগ্রেস করে বা বিরোধী দলের রাজনীতি করে তারা পেয়েছে। কারণ স্বচ্ছ দুর্নীতির কারণে তারা মুখে হাত দিয়ে বলতে পারবে তাদের 34 বছরের সময়ে কংগ্রেস করে বা সিপিএম করে, কেউ এক সিপিএম ছাড়া অন্য কোন রাজনৈতিক দল করে তারা একটা চাকরি পেয়েছে বলতে পারবে না। অথচ ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যার যোগ্যতা রয়েছে সে তার চাকরি পেয়েছে এবং তার অধিকার সে পেয়েছে। গরিব মানুষ যারা ঘর পাওয়ার কথা তারা ঘর পেয়েছে, যারা জল পাওয়ার কথা জল পেয়েছে, যারা কিষাণ সম্মান নিধি পাওয়ার কথা তারা কিষাণ সম্মান নিধি পেয়েছে। কারণ এই সরকারটা চায় সবকা সাথ সবকা বিকাশ, সবার প্রয়াস, সবাইকে নিয়ে রাজ্যের উন্নয়ন, দেশের উন্নয়নের কথা বলে। এটা ভারতীয় জনতা পার্টির সরকার। আজ থেকে আমরা সবাই জানি আমাদের এই কেন্দ্রে মাননীয় বিপ্লব দেবকে প্রার্থী করা হয়েছে। লোকসভা নির্বাচন আজই ঘোষণা হতে পারে। আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব, আমরা বিপুল ভোটে ওনাকে জয়ী করে আমরা পার্লামেন্টে পাঠাবো। কারণ প্রধানমন্ত্রীজি যেভাবে ত্রিপুরার উন্নয়নের জন্য অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন। আপনারা জানেন দক্ষিণ জেলাতে কয়েকদিন আগে ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধন হয়েছে, এর আগে স্পেশাল ইকোনমিক জোনের উদ্বোধন হয়েছে। শাহরুখ চিটাগাং পোর্ট নতুন রাস্তা হচ্ছে, যে চিটাগাং পোর্ট থেকে যখন বন্দর খুলবে তখন উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্যিক করিডোর তৈরি হবে। আমরা সেই নতুন স্বপ্ন নিয়ে এগোচ্ছি, নতুন দিশায় ভারতে আমাদের রাজ্য এগোচ্ছে। আমরা রাজ্যকে স্বনির্ভর করতে চাই, আমরা রাজ্যকে আত্মনির্ভর করতে চাই। আমরা চাই এই রাজ্যের মানুষ যেন গর্বের সঙ্গে বলতে পারে আমরা আত্মনির্ভর রাজ্যের মানুষ, আমরা আত্মনির্ভর পরিবারের মানুষ, আমাদের আত্মনির্ভর এই রাজ্য হয়েছে। আমরা কমিউনিস্ট আমলে একটাই স্লোগান শুনতাম, যে কি আমরা বঞ্চিত, আমরা লাঞ্ছিত। আমরা এই কয়েকদিন আগেই আমাদের রাজ্যে 54টা চা বাগান রয়েছে। এই চা বাগানগুলো আমরা দেখেছি আমাদের রাজ্যের চা পাতা নিয়ে গুয়াহাটিতে অ্যাকশন হতো, এই আমাদের রাজ্যে অ্যাকশন সেন্টার খোলা হয়েছে। এতদিন তারা শাসন করেছে, 100 বছরের চা বাগানের ইতিহাস। ওই চা বাগানের চা পাতা যদি উৎপন্ন হয় ওই চায়ের নামটা পর্যন্ত তারা করতে পারেনি। আমাদের সরকার এসে ত্রিপুরেশ্বরী চায়ের নামকরণ করা হয়েছে, আমরা তার প্যাকেজিং ব্যবস্থা শুরু করেছি, অকশন সেন্টার হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু শিল্প ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে এই রাজ্যের মানুষের জীবন মান উন্নয়নের জন্য আমরা দেখেছি প্রত্যেক জুন জুলাই আগস্ট মাস আসলে গন্ডাছড়া রাইমামিলিতে অসংখ্য মায়েরা, অসংখ্য ছোট ছোট বাচ্চারা মেলিয়ে আক্রান্ত হয়ে যেত, চিকিৎসার অভাবে সেখানে তাদের প্রাণ নিতে হতো। আজ আমাদের এই সরকার আসার পর থেকে আপনারা কখনো শুনেছেন গন্ডাছড়া রাইমামিলি বা ছাপুরুতে ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে বা চিকিৎসার জন্য কোনো মানুষের প্রাণ গিয়েছে বলতে পারবেন না। কারণ এই সরকারটা প্রান্তিক এলাকাতেও, প্রান্তিক গ্রামীণ এলাকাতেও আজ চিকিৎসা পরিষেবার উন্নয়ন করেছে। প্রত্যেকটা এলাকাতে সাব সেন্টার তৈরি করা হয়েছে, প্রত্যেকটা এলাকাতে প্রাইমারি হসপিটাল স্থাপন করা হয়েছে এবং সেখানে নতুন পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে, যে সেখানেও যেন গরিব মানুষ তার চিকিৎসা পরিষেবা পায়। আজ আমাদের রাজ্যে আজ দেখেছেন উদয়পুর মাতার বাড়িকে, উদয়পুর মাতার বাড়ি আপনারা সবাই জানেন
51 পূর্ণ পীঠস্থানে একটা পীঠস্থান হচ্ছে মা ত্রিপুরেশ্বরী। কোনদিন কমিউনিস্ট নেতাকে দেখেননি সেই মা ত্রিপুরেশ্বরী দর্শনে যেতে বা সেটা নিয়ে আলোচনা করতে। আজ আমাদের রাজ্যে যখন প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী বা অন্যান্য নেতৃত্বরা আসেন, সবাইকে মা ত্রিপুরেশ্বরীকে দর্শন করেন এবং ওই ত্রিপুরেশ্বরীটাকে এত সুন্দর সাজিয়ে তোলা হচ্ছে, সেখানে প্রায় 100 কোটি টাকার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং সেই মা ত্রিপুরেশ্বরীকে গোটা ভারতবর্ষের মানুষের আকৃষ্ট করছে। সেটাকে কেন্দ্র করে ট্যুরিজম বিস্তার হচ্ছে। আজ গন্ডাছড়াকে সাজিয়ে তোলা হয়েছে, আজ অনুভূতিকে সাজিয়ে তোলা হয়েছে, আজ উত্তর পূর্ব পশ্চিম চারিদিকে এই রাজ্যের উন্নয়নের বিকাশ ধারা বইছে। তাই আপনারা সবাই যারা আজ ভারতীয় জনতা পার্টিকে যোগ দেবেন, ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন, আপনাদেরকে আমি স্বাগত জানাই, আপনাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমরা চাই সবাই মিলে আমরা এখনই আমার কাছে যেটা খবর আসলে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। 19 এপ্রিল টু জুন 1, 2024 ইলেকশন চলবে। তো আমি আপনাদেরকে সবাইকে, নতুন যারা এসছেন আজ ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন, আপনাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আমরা চাই এই এলাকার উন্নয়নের জন্য আপনারা আমাদের সঙ্গে সাথে থেকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই এলাকার উন্নয়ন আমরা করব। সবাই মিলে বলবেন ভারত মাতা কি, भारत माता की, बीजेपी बीजेपी, डॉक्टर मनीष साहब, डॉक्टर मनीष साहब, डॉक्टर मनीष साहब, राजीव भट्टाचार्य जी, राजीव भट्टाचार्य जी, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে।